আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি এসএসসি স্পেশাল বিজিএস এর নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে আমি অধ্যায় 2 নিয়ে আলোচনা করব। ইউটিউবে এসএসসি স্পেশাল বিজিএস এর উপর সর্বপ্রথম ক্লাস আমি আপলোড করেছি। ইনশাআল্লাহ শেষটাও আমি সুন্দরভাবেই করার চেষ্টা করব। এতদিন তোমাদেরকে কোনো পরীক্ষায় আমি খুব একটা হেল্প করতে পারি নাই, চেষ্টা করেছিলাম, বাট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে, যে জন্য তোমাদের বড় ভাইয়া আপুদের জন্য আমার ক্লাস তৈরি করতে হয়েছে। তাই তোমাদের জন্য আমি খুব একটা ক্লাস তৈরি করতে পারিনি। তবে বিজিএস এবং বাংলা দ্বিতীয় পত্রে যতটা সাহায্য দরকার আমি তার থেকে বেশি সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ। তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় তুলনামূলক অন্য অধ্যায়গুলো থেকে একটু কঠিন, কারণ প্রথম অধ্যায়ের মধ্যে একাধিক সাল আর এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে হচ্ছে একাধিক তারিখ। প্রথম অধ্যায়ে সাল আর দ্বিতীয় অধ্যায়ে কি তারিখ, এই দুইটা জিনিসের কারণে তোমাদের এই দুইটা অধ্যায়ের এমসিকিউগুলা মনে রাখা খুব কঠিন হয়ে যায়, তাই না? সেজন্য গত ক্লাসে আমি প্রথম অধ্যায়ের সালগুলোকে খুবই সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। সেই ক্লাসটা আমি সর্বপ্রথম অনেক দিন আগে আপলোড করেছি, আর এখন আমি নতুন ক্লাস শ্যুট করছি, কারণ কাল দিন পর তোমার পরীক্ষা। এই দুইটা অধ্যায়ের যদি তুমি ভালো করে শিখতে পারো, এখান থেকে তো মোটামুটি 3 থেকে 4টা এমসিকিউ তোমার পরীক্ষার মধ্যে থাকবে এই দুইটা অধ্যায় থেকে। আর বাকি যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর উপর আমি যদি একবারে সবগুলো ক্লাস আপলোড করে দিই, তবু তোমাদের বুঝতে সমস্যা হবে না। কিন্তু এই দুইটা অধ্যায় একটু কঠিন, সেই জন্য এই দুইটা অধ্যায় আমি আলাদাভাবে আপলোড করছি। আর বাকি অধ্যায়গুলোর উপর ওয়ান শট ক্লাস আমি আগামীকাল ইনশাল্লাহ আপলোড করে দেব। এখন পূর্বের ক্লাসের ন্যায় সিকিউ এর জন্য অধ্যায় 2 এর কোন কোন টপিকগুলি বেশি গুরুত্বপূর্ণ সেটাও আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দেব, তারপর আমরা এমসিকিউ সমাধান করব। ঠিক আছে, এখানে দেখো অধ্যায় 2 থেকে তোমার সিকিউ এর জন্য যেই টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মুজিবনগর সরকার, তারপর 25শে মার্চ কালোরাত্রি, তারপর মুক্তিযুদ্ধের সাধারণ জনগণের ভূমিকা। এই সাধারণ জনগণের মধ্যে শিল্পী, সাহিত্যিক, ছাত্র সমাজ, পেশাজীবী এদেরকে আমি আলাদা রেখেছি। মুক্তিযুদ্ধের নারীর যে অবদানটা সেটাও কিন্তু সাধারণ জনগণেরই ভূমিকা, কিন্তু মুক্তিযুদ্ধের নারী এই টপিকটা বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য এটাকে আমি একটা আলাদা করে রাখছি। এই কয়েকটা টপিক যদি তুমি পড়ে যাও অধ্যায় 2 থেকে, ইনশাল্লাহ পরীক্ষায় সৃজনশীল কমন পাবা। এর বাইরে কিছুই পড়ার দরকার পড়বে না। এখন কথা হচ্ছে এখান থেকে সৃজনশীলগুলো কি টাইপের করবে। তোমাদের পাঠ্য বইয়ে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, যেখানে বলা হয়েছে আরিফা নামের একটা মেয়ে, তার বাবা স্বাধীন বাংলা বেতারের একজন শিল্পী এবং তার গান শুনে সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের জন্য অনুপ্রাণিত হয়। অন্যদিকে আরিফার মা মুক্তিযুদ্ধের ক্যাম্পে খাবার সরবরাহ করে। তাহলে এখানে 2 ধরনের জনগণের ভূমিকা প্রকাশ পাচ্ছে। একটা কি শিল্পী সাহিত্যিক, মুক্তিযুদ্ধের শিল্পী সাহিত্যিক এবং মুক্তিযুদ্ধে নারীর অবদান। এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে উদ্দীপকের আলোকে তুমি পাঠ্য বইয়ে যা পড়ছো তার সাথে মিল রেখে পুরো কনসেপ্টটাকে বর্ণনা করা। এটাই তোমার গ নাম্বার এবং এটাই তোমার ঘ নাম্বারে থাকবে। এতটুকুই তোমার জাস্ট মনে রাখতে হবে মুজিবনগর সরকারটা কি, তারপর 25শে মার্চ কালোরাত্রি কেন হয়েছিল, কারণ এই রাতে পাকিস্তানিরা বর্বর হত্যাকাণ্ড চালিয়েছিল। এখানে কিন্তু 2টা হত্যাকাণ্ড, একটা হচ্ছে জেলখানার আর একটা হচ্ছে কি 25শে মার্চ রাতের হত্যাকাণ্ড। তাহলে এই দুইটা হত্যাকাণ্ড তোমরা একটু ভালো করে পড়ে যাবা। তারপর সাধারণ জনগণের ভূমিকা, এখানে সাধারণ জনগণের ভূমিকার পাশাপাশি যোগাযোগ মাধ্যমের ভূমিকাও কিন্তু আছে। যোগাযোগ মাধ্যমের ভূমিকাটাও তোমরা একটু পড়ে যাবা, যোগাযোগ মাধ্যম কীভাবে মুক্তিযুদ্ধকে সাহায্য করেছিল বা মুক্তিযুদ্ধে কীভাবে ভূমিকা পালন করছিল, এই ক্যাটাগরির প্রশ্নগুলো আর কি। ঠিক আছে, ওকে। তাহলে সৃজনশীলের জন্য সিকিউ এর জন্য এই কয়েকটা টপিক পড়লেই কমপ্লিট। এখন পূর্বের ক্লাসে যখন আমি এমসিকিউ পড়াইছি তখন সালগুলোকে একটা টেবিলের মাধ্যমে তোমাদের বুঝাই দিছি, আলাদা করে দিছি, যাতে তোমরা সবগুলো সাল সহজেই মনে রাখতে পারো, কারণ সেখানে অনেকগুলো সাল ছিল। কিন্তু এই অধ্যায়ে এত তারিখ নাই যে তোমাকে টেবিল আকারে বোঝাতে হবে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই স্পেসিফিক কিছু তারিখ আছে, সেগুলো মনে রাখলেই তোমার পরীক্ষার মধ্যে কমন পড়ে যাবে। তাই এই ক্লাসে আমি সর্বমোট 35টা এমসিকিউ সমাধান করব। 35টা এমসিকিউ সমাধান করার মাধ্যমে তোমার এই বিজিএস এর অধ্যায় 2টা কমপ্লিট করে দেবো। এই 35টা এমসিকিউ যদি তুমি ভালো করে বুঝতে পারো এবং আমি যেই তথ্যগুলো এমসিকিউ সমাধান করার সময় তোমাদেরকে দিব সেইগুলো যদি তুমি খাতায় নোট করে রাখতে পারো, আর ক্লাস স্লাইডটা তো আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়েই দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিবা, একটা রিভিশন দিয়ে ফেলবা, তাতেই তোমার এমসিকিউ কভার হয়ে যাবে। এক্সট্রাভাবে কিছুই পড়ার দরকার পড়বে না ইনশাল্লাহ। ওকে, শুরু করা যায়। মুক্তিযুদ্ধের সরকারের উপদেষ্টা পরিষদের কতজন সদস্য ছিল? বলছে উপদেষ্টা পরিষদের। মুক্তিযুদ্ধ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য কতজন ছিল? 6 জন ছিল। এই উপদেষ্টা দিয়ে তুমি বর্তমান বাংলাদেশের কথাটা চিন্তা করো। বর্তমান বাংলাদেশ কারা চালাচ্ছে? কোনো প্রধানমন্ত্রী? অন্তর্বর্তী সরকার, যাদেরকে আমরা উপদেষ্টা বলে জানি, প্রধান উপদেষ্টা হিসেবে আছেন ডক্টর ইউনূস। সেমভাবে মুক্তিযুদ্ধের সময় যে সরকারটা গঠন হয়েছিল সেই সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ছিল 6 জন। এখন এখানে যদি উপদেষ্টা না বলে মন্ত্রী পরিষদও বলতো, তবু তোমার উত্তর কি হতো?
6 জন হতো। এখন মন্ত্রী পরিষদ এবং উপদেষ্টা পরিষদ দুইটা পরিষদ কিন্তু আলাদা। মন্ত্রী পরিষদের মধ্যে যে 6 জন ছিলেন, উপদেষ্টা পরিষদের মধ্যে কিন্তু সেই 6 জনই ছিলেন না, কয়েকজন ছিলেন কিন্তু সেই 6 জন ছিলেন না। তো এইটা তোমাকে ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে উপদেষ্টা পরিষদের মধ্যে যে 6 জন ছিলেন সেই 6 জনের মধ্যে কারা আছে দেখো, এই যে ভাসানী, তারপর মুজাফফর আহমেদ, মণি সিং, তারপর শ্রী মনোরঞ্জন ধর, তাজউদ্দিন আহমদ, খন্দকার মোস্তাক, এই 6 জন মিলে মুক্তিযুদ্ধ সরকারের উপদেষ্টা পরিষদ গঠিত হয়। এই উপদেষ্টা পরিষদের প্রধান আহ্বায়ক ছিলেন তাজউদ্দিন আহমদ। কি ছিলেন তিনি? প্রধান আহ্বায়ক। এই 6 জন উপদেষ্টার মধ্যে মৌলানা আব্দুল খান ভাসানী এবং মুজাফফর এই দুজন ছিলেন ন্যাশনাল পার্টির সদস্য। কোথাকার? ন্যাশনাল পার্টি, যেটাকে ন্যাপ বলা হয়, ন্যাশনাল পার্টির সদস্য ছিলেন। এই মণি সিংহ ছিলেন কমিউনিস্ট পার্টির সদস্য। কোন পার্টির? কমিউনিস্ট পার্টির। কমিউনিস্ট পার্টির কমরেড যদি বলো তাও হবে। কমিউনিস্ট পার্টির কমরেড ছিলেন কে? মণি সিং। তারপর শ্রী মনোরঞ্জন ধর, তিনি ছিলেন কংগ্রেসের সদস্য। কোথাকার? কংগ্রেসের। এই 4 জনের এই পার্টিগুলোর নামও তুমি ভালো করে মনে রাখবা। এখন এখানে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেগুলো তোমার জানা উচিত। যেমন খন্দকার মোস্তাক ছিলেন বাংলাদেশ সরকারের আইন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী। কোথাকার? আইন ও পররাষ্ট্র। কোন বাংলাদেশ সরকারের? প্রথম বাংলাদেশ সরকার, অর্থাৎ মুজিবনগর সরকারের। আর মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিল? তাজউদ্দিন আহমদ। আর মুজিবনগর সরকারের কতগুলো মন্ত্রণালয় ছিল? 12টি মন্ত্রণালয় ছিল। 12টি কি? এটা হচ্ছে মন্ত্রণালয়। এখানে তুমি কতগুলো এমসিকিউ শিখতে পারছো দেখছো? মুক্তিযুদ্ধ সরকার পরিষদের কতগুলো উপদেষ্টা ছিল? 6টা। মুজিবনগর সরকারের মন্ত্রণালয় কয়টা ছিল? 12টা। ভাসানী কোন পার্টির সদস্য ছিলেন? ন্যাশনাল পার্টি। মুজাফফর আহমেদ কে ছিলেন? অধ্যাপক ছিলেন এবং ন্যাশনাল পার্টি, বাংলাদেশ ন্যাশনাল পার্টির সদস্য ছিলেন। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিল? তাজউদ্দিন আহমেদ। আইন এবং পররাষ্ট্রমন্ত্রী কে ছিল? খন্দকার মোস্তাক। মুক্তিযুদ্ধের সরকারের উপদেষ্টা পরিষদের প্রধান আহ্বায়ক কে ছিল? তাজউদ্দিন আহমদ। ওকে। 1971 সালের অসহযোগ আন্দোলনের ডাক দেন কে? কে ডাক দেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই অসহযোগ আন্দোলনটার ডাক দেওয়া হয় কত তারিখে জানো? 2রা মার্চ। এটাও কিন্তু আসতে পারে। 1971 সালের কত তারিখ অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়? 2রা মার্চ অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। সৈয়দ নজরুল ইসলাম তিনি কে? বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি। অস্থায়ী রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি। কি? উপরাষ্ট্রপতি। এখন আমি যে বললাম সৈয়দ নজরুল ইসলাম তিনি হচ্ছেন অস্থায়ী এবং উপরাষ্ট্রপতি কোন সরকারের? মুজিবনগর সরকারের। তাহলে রাষ্ট্রপতিকে? রাষ্ট্রপতি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী। 1971 সালের 11ই এপ্রিল মুজিবনগর সরকার গঠনের কথা প্রচার করেন কে? উত্তর হচ্ছে তাজউদ্দিন আহমেদ। এখানে প্রচার কথাটা 2বার আসছে এক্সট্রা। তাহলে তাজউদ্দিন আহমেদ 11ই এপ্রিল মুজিবনগর সরকার গঠনের প্রচার করেন। তার মানে ইতিমধ্যে সরকারটা গঠন হয়ে গেছে এবং সেই কথাটা প্রচার করেছেন কে? তাজউদ্দিন আহমেদ। তাহলে মুজিবনগর সরকার গঠন কত তারিখে হয়? 10ই এপ্রিল। 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন? কত তারিখে? 17ই এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করার মাধ্যমে বাংলাদেশের প্রথম সরকারের যাত্রা শুরু হয়। কিন্তু সরকার গঠন হয় কখন? বাংলাদেশের প্রথম সরকার গঠন হয় কত তারিখে? 1971 সালের 10ই এপ্রিল গঠন। সরকার গঠন। আর সরকারের শপথ কবে? সরকারের শপথ হচ্ছে 17ই এপ্রিল। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা আদেশ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় কত তারিখ? দেখো, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা আদেশ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় কত তারিখ? বাংলাদেশের স্বাধীনতা দিবস আমরা পালন করি কত তারিখ বলো তো? 26শে মার্চ, তাই না? আর বাংলাদেশের বিজয় দিবস আমরা পালন করি 16ই ডিসেম্বর। এখন 26শে মার্চ এটা কি এপ্রিলের আগে নাকি এপ্রিলের পরে? এপ্রিলের আগে। তাহলে 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমাদের স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন কে? জিয়াউর রহমান। কিন্তু সেটা আনুষ্ঠানিক ছিল না। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার আদেশ কত তারিখ দেওয়া হয়? যেই তারিখ সরকার গঠন হয়, যেই তারিখ মুজিবনগর সরকার গঠন হয়। মুজিবনগর সরকার কত তারিখ গঠন হয়? 10 তারিখ। আর 10 তারিখ 1971 সালের 10ই এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার আদেশ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়। ওকে।
রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? রেসকোর্স ময়দান কেন জনপ্রিয়? রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ, 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন। এই 7ই মার্চের ভাষণকে ইউনেস্কো ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইউনেস্কো কত সালে এই স্বীকৃতিটা দেয়? এই স্বীকৃতিটা দেয় 2017 সালে। 2017 সালে ইউনেস্কো 7ই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয়। তাহলে এখানেও কিন্তু তুমি একাধিক প্রশ্ন জানতে পারছো। রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? সোহরাওয়ার্দী উদ্যান। 7ই মার্চের ভাষণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল বা কোথায় ঘোষিত হয়েছিল? রেসকোর্স ময়দানে। ইউনেস্কো কোনটিকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দান করে বা স্বীকৃতি দেয়? অথবা ইউনেস্কো কত সালে 7ই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয়? উত্তর কী হবে? 2017 সালে। অনেকগুলো প্রশ্ন না? খুব সহজে কিন্তু তুমি পুরো অধ্যায়টাকে ভালোভাবে শেষ করতে পারছো। এখান থেকে আমি যে এমসিকিউ এর কথাগুলো বলছি এবং যে কথাগুলো বলছি সেগুলো পড়লেই হবে, এর বাইরে কিছু পড়ার দরকার পড়বে না। এই ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজের একটা বাংলা নামও আছে। বাংলা নামটা কি হতে পারে? ডকুমেন্টারি দিয়ে কি বোঝানো যায়? দলিল। ডকুমেন্ট অর্থ কি? দলিল, তাই না? আর ওয়ার্ল্ড মানে কি? বিশ্ব। আর হেরিটেজ মানে হচ্ছে প্রামাণ্য। তাহলে এই পুরোটার বাংলা অর্থ কি হচ্ছে? বিশ্ব প্রামাণ্য দলিল। নিচের কোনটিকে ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য দলিল বলে স্বীকৃতি দিয়েছে? কোনটাকে? 26শে মার্চকে, 21শে ফেব্রুয়ারি, 69-এর গণ অভ্যুত্থান, নাকি 7ই মার্চকে? 7ই মার্চকে। 1971 সালের 7ই মার্চকে বিশ্ব প্রামাণ্য দলিল বলে স্বীকৃতি দেয়। কত সালে স্বীকৃতি দেয়? 2017 সালে। ইউনেস্কো আরও একটা জিনিসকে স্বীকৃতি দেয়। কোনটাকে দেয়? 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেয়, তাই না? মুক্তিযুদ্ধে পরিচালনা উপদেষ্টা কমিটির আহ্বায়ক কে ছিলেন? কিছুক্ষণ আগেই বলে আসছি। কে ছিলেন আহ্বায়ক? তাজউদ্দিন আহমদ। ওকে। অপারেশন সার্চলাইটের সাথে সরাসরি জড়িত ছিলেন কে? দুজন ব্যক্তি সরাসরি জড়িত ছিলেন। একজন হচ্ছে টিক্কা খান, আরেকজন হচ্ছে রউফ ফরমান আলী। কে? রউফ ফরমান আলী। এবং তারা দুজন মিলেই কি অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করে। কত তারিখ? 17 তারিখ। 17 তারিখ কি? 17ই মার্চ। এখান থেকে তোমাদের আরও কিছু শেখার আছে, সেটা হচ্ছে ইয়াহিয়া খান তৎকালীন কি ছিল? প্রেসিডেন্ট ও সামরিক আইনের প্রধান। ভুট্টো কি ছিল? ভুট্টো ছিল পাকিস্তান পিপলস পার্টির নেতা। জেনারেল নিয়াজি কি ছিল? পূর্ব পাকিস্তানের সর্বশেষ গভর্নর ও সামরিক আইন প্রশাসক। সর্বশেষ বলা হয়েছে না? সর্বশেষ মানে কি? পূর্ব পাকিস্তানের সর্বশেষ। পূর্ব পাকিস্তান বলতে কোনটাকে বোঝানো হয়? আমাদের বাংলাদেশকে, তাই না? আমাদের বাংলাদেশই তো পূর্ব পাকিস্তান ছিল, আর পশ্চিম পাকিস্তান হচ্ছে বর্তমান যে পাকিস্তান সেটা। এখন পূর্ব পাকিস্তানের যেহেতু সে সর্বশেষ গভর্নর ছিল, তার মানে মুক্তিযুদ্ধের পর ভারত এবং বাংলাদেশের যৌথ বাহিনীর কাছে যে 93,000, কত হাজার? 93,000 সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেছিল যেই জেনারেল, সেই জেনারেলের নামই হচ্ছে জেনারেল নিয়াজি। বুঝতে পারছো? কারণ তখনই তো পাকিস্তানের শাসন শেষ, আর জেনারেল নিয়াজি কি সর্বশেষ গভর্নর। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোনটি সবচেয়ে বড় অবদান রাখে? প্রবাসী বাঙালি, বুদ্ধিজীবী, গণমাধ্যম সবাই বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখে, কিন্তু সবথেকে বেশি অবদান রাখে কোনটা? রাজনৈতিক সংগঠন। কারণ পুরো মুক্তিযুদ্ধ জুড়ে কি আওয়ামী লীগের একটা সংযোগ ছিল, এবং আওয়ামী লীগ কিন্তু 1970 সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট লাভ করে জয়লাভ করে, কিন্তু তারা তখন সরকার গঠন করতে পারে নাই। কেন? কারণ ইয়াহিয়া খানের ষড়যন্ত্রের কারণে। সেই জন্যই 2রা মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দেয়। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? মন্ত্রিপরিষদের 6 জন সদস্য আর উপদেষ্টা মন্ত্রণালয়ের 6 জন সদস্য। এদের সবার নাম তোমার মুখস্থ করতে হবে, কারণ এখান থেকে হুবহু প্রশ্ন চলে আসবে। এখানে বলছে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন। তোমার প্রশ্নের মধ্যে বলতে পারে প্রধানমন্ত্রী কে ছিল, অস্থায়ী বা উপরাষ্ট্রমন্ত্রী কে ছিল, অর্থমন্ত্রী কে ছিল। বলতে পারে না? বলতে পারে, কিন্তু তখন তুমি কি করবে? যদি না জানো তোমাকে এটা জানতেই হবে। তাহলে এখানে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হচ্ছে কামরুজ্জামান, এইচ কামরুজ্জামান। শুধুমাত্র তিনি ত্রাণ ও পুনর্বাসন না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীও ছিলেন তিনি। কি ছিল সে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীও কে ছিল? এইচ এম কামরুজ্জামান। তারপর তাজউদ্দিন আহমেদ ছিল প্রধানমন্ত্রী। তাজউদ্দিন আহমেদ ছিল প্রধানমন্ত্রী। আর খন্দকার মোস্তাক কে ছিল? খন্দকার মোস্তাক ছিল
পররাষ্ট্রমন্ত্রী, এখানে স্বরাষ্ট্র বলছি, এটা হচ্ছে পররাষ্ট্র, এবং কি আইন মন্ত্রণালয় ও আইন। আর এম মনসুর আলী হচ্ছে অর্থমন্ত্রী। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিল? এম মনসুর আলী। কোথায় অস্থায়ী সরকার শপথ নেয়? অস্থায়ী সরকার কোনটা? মুজিবনগর সরকারকেই অস্থায়ী সরকার বলা হয়ে থাকে। তাহলে মুজিবনগর সরকার বা বাংলাদেশের প্রথম সরকার কোথায় শপথ নেয়? মেহেরপুরের কোথায়? বৈদ্যনাথ তলার আম্রকাননে, আম গাছের নিচে। আম্রকানন বলতে কি? আম গাছের নিচে, আম গাছের নিচে। মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকাননে অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে। কত তারিখ? 17 এপ্রিল। বারবার রিপিট করছি যাতে তোমাদের রিভিশন হয়ে যায়। মুজিবনগর সরকার মিশন স্থাপন করে কোথায়? কলকাতায়, ওয়াশিংটনে, স্টকহোমে। কোথায়? ক ও খ, ক ও গ, খ ও গ নাকি সবগুলাই? নিচে কোনটা সঠিক? এটা সবগুলাই হবে। মুজিবনগর সরকার বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মিশন স্থাপন করে। মিশন কেন স্থাপন করে জানো? মিশনটা স্থাপন করার মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পক্ষে প্রচার এবং সমর্থন আদায় করা। কাদের সমর্থন? পুরো বিশ্বের সমর্থন আদায় করা এবং পুরো বিশ্বের কাছে বাংলাদেশ সরকারের পক্ষে প্রচার চালানোর জন্য এই মিশনগুলো স্থাপন করা হয়। শুধুমাত্র এই 3টা শহরে না, এর পাশাপাশি আরও উল্লেখযোগ্য 3টা শহর আছে, কলকাতা, দিল্লি, লন্ডন। এগুলোতেও কিন্তু মুজিবনগর সরকার মিশন স্থাপন করে। তবে মুক্তিযুদ্ধের সময় প্রধান প্রচার কেন্দ্র ছিল লন্ডন। প্রধান প্রচার কেন্দ্র। কত সালের নির্বাচনে আওয়ামী লীগ এক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল? কত সালের নির্বাচনে? 1970 সালের। মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল কারা? কারা ছিল মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি? জনগণ। জনগণের মধ্যে কারা কারা ছিল? ছাত্র সমাজ, পেশাজীবী ছিল, নারী সমাজ ছিল। সর্বপর্যায়ের সকল জনগণই কি করছিল? মুক্তিযুদ্ধের সময় বাঙালির মুক্তির জন্য ঝাঁপিয়ে পড়েছিল, নিজেদের জীবন ত্যাগ করে বাংলার স্বাধীনতাকে জয় করেছে। বঙ্গবন্ধুর বাকশাল গঠনের উদ্দেশ্য কি ছিল? এই বাকশাল মানে হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ, যেটাকে আবার বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগও বলা হয়ে থাকে। তাহলে এইটা গঠনের মূল উদ্দেশ্য কি ছিল? শোষণমুক্ত রাষ্ট্র গঠন। কাদের হাত থেকে? পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের হাত থেকে পূর্ব পাকিস্তানকে শোষণমুক্ত রাষ্ট্র গঠন করার জন্যই মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাকশাল গঠনের উদ্দেশ্য ছিল। এম এ হান্নান স্বাধীনতা ঘোষণা করেন কোন তারিখে? এখানে যতগুলো তারিখ আছে সবগুলো তারিখই খুবই গুরুত্বপূর্ণ। এম এ হান্নান স্বাধীনতা ঘোষণা করেছিল 26শে মার্চ। কত তারিখ? 26শে মার্চ। 26শে মার্চ আবার কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 26শে মার্চ আবার কে করেছিল? জিয়াউর রহমানও স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিল। আবার 27শে মার্চ বঙ্গবন্ধুর পক্ষ থেকে আবার স্বাধীনতার ঘোষণা পাঠ করেন কে? জিয়া। আবার পাঠ করেন জিয়া। আর এটা কিন্তু সর্বপ্রথম, যদি প্রশ্নে বলা হয় থেকে বঙ্গবন্ধুর পক্ষ থেকে সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা কে পাঠ করেছিল? 27শে মার্চ জিয়া পাঠ করেছিল। আর 25শে মার্চ কি? 25শে মার্চ অপারেশন সার্চলাইট সংগঠিত হয় কাদের নেতৃত্বে? জেনারেল ইয়াহিয়া খানের। বঙ্গবন্ধুর পক্ষে প্রথম কে স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করেন? মেজর জিয়াউর রহমান। কত তারিখ? 27শে মার্চ। এই সবগুলো প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলোর বাইরে কিছুই আসবে না, সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আছে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। তাহলে মনসুর আলী কে ছিল? মনসুর আলী ছিল অর্থমন্ত্রী। আমি আবার রিপিট করছি, দেখি তোমাদের মুখস্থ করা থেকে কে আটকায়। মুখস্থ তো সবারই হয়ে যাবে। সৈয়দ নজরুল ইসলাম কে ছিল? উপরাষ্ট্রপতি। আর কি ছিল? অস্থায়ী রাষ্ট্রপতি, মানে উপরাষ্ট্রপতি বা অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিল? সৈয়দ নজরুল ইসলাম। আর তাজউদ্দিন আহমেদ ছিল মুজিবনগর সরকারের প্রধান মন্ত্রী। আর কি ছিল? উপদেষ্টা মন্ত্রণালয়ের প্রধান আহ্বায়ক। মুজিবনগর সরকারের প্রধান সেনাপতি কে ছিল? এটা তো আমরা আগে দেখে আসছি কখনো না, এখানে আমাদের কিন্তু এই প্রশ্নটা চলে আসছে। প্রধান সেনাপতি কে ছিল? কর্নেল এম এ জি ওসমানী ছিল প্রধান সেনাপতি। আর এই আসম আব্দুর রব কে? যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঢাবিতে সর্বপ্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। সর্বপ্রথম পতাকা উত্তোলন কোথায় করেন?
ঢাবিতে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তোলন করেন কত তারিখ? 2 মার্চ। ক্লিয়ার? ওকে। মুজিবনগর সরকারের কার্যক্রমকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। একটা হচ্ছে প্রশাসনিক, আরেকটা হচ্ছে কি সামরিক। এই 2 ভাগে মুজিবনগর সরকারের কার্যক্রমকে ভাগ করা হয়। 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয় কত তারিখে? যখনই মুজিবনগর সরকার গঠন হয় তখনই মুজিবনগর সরকার কি করে? বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করে এবং 11টা সেক্টরে 11টা সেক্টর কমান্ডার নিয়োগ দেয়। তাহলে বাংলাদেশ সরকার গঠন হয় কত তারিখে? 10ই এপ্রিল। তো 10ই এপ্রিলেই বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করা হয়। এখান থেকে আরও একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কত তারিখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সাংবিধানিক ঘোষণাপত্র গ্রহণ করার মাধ্যমে বাংলাদেশ সরকারের যাত্রা শুরু হয়? 10ই এপ্রিল। আর 17 এপ্রিল কি হয়? 17ই এপ্রিল মুজিবনগর সরকার কি করে? শপথ গ্রহণ করে। শপথ গ্রহণ। যুদ্ধের সময় ছাত্ররা কোথায় প্রশিক্ষণ নেয়? ভারতে। ভারতে যুদ্ধের সময় ছাত্ররা কি করত? প্রশিক্ষণ নিত। মুক্তিযুদ্ধের জন্য কারা অর্থ সংগ্রহ করেছেন? কারা করেছেন? প্রবাসী বাঙালিরা। প্রবাসী বাঙালিরা বিদেশের মধ্যে জনমত সৃষ্টি করত এবং বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি করার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করতেন। চরমপত্র কখন প্রচার করা হয়? খুব জনপ্রিয় একটা অনুষ্ঠান ছিল যেটা স্বাধীনতা যুদ্ধের সময় প্রকাশ করা হতো। চরমপত্রের সাথে আরও একটা অনুষ্ঠান বেতার কেন্দ্রে প্রকাশ করা হতো। সেই অনুষ্ঠানটার নাম কি? জল্লাদের দরবার। তাহলে এই দুইটাই, যদি এখানে চরমপত্র না থেকে বলা হতো জল্লাদের দরবার কখন প্রচার করা হয়? স্বাধীনতা যুদ্ধের সময়। কোথায় প্রচার করা হতো? বেতার কেন্দ্রে প্রচার করা হতো। জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক ছিলেন? জর্জ হ্যারিসন ছিলেন ব্রিটেনের নাগরিক। এই জর্জ হ্যারিসনটা কে? একজন শিল্পী। ওনাকে আমরা কেন চিনি? কারণ শিল্পী জর্জ হ্যারিসন, পণ্ডিত রবিশঙ্কর, একজন হচ্ছে আলী আকবর, এই তিনজন মিলে বাংলাদেশের সমর্থনে নিউ ইয়র্কে কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করেন। অপারেশন সার্চলাইট ছিল বাঙালিদের উপর নৃশংস হত্যাকাণ্ড, এটা বুঝতেই পারছো। আলোচনার নামে কালক্ষেপণ আর ইতিহাসের বর্বরতম গণহত্যা। কোনটা হবে উত্তর এখানে? অপারেশন সার্চলাইটটা কত তারিখ হয়? 25 তারিখ। 25 তারিখ। এটার নীল নকশা কে করেছিল? রাও ফরমান আলী আর হচ্ছে টিক্কা খান। এই সময় ইয়াহিয়া খান ঢাকায় আসছিল কেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনা করার জন্য। আর তখন গোপন আলোচনার নাম করে কি করত? পশ্চিম পাকিস্তান থেকে গোলা বারুদ আনা শুরু করেছিল। কেন? কারণ বাঙালিদের উপর তারা নৃশংস হত্যাকাণ্ড অপারেশন সার্চলাইট চালাবে বলে। এই সময় কিন্তু ভুট্টো ঢাকায় ছিল। যদি প্রশ্ন করা হয় ইয়াহিয়া এবং ভুট্টো কত তারিখ গোপনে ঢাকা ছাড়ে, উত্তর কি হবে? 25 মার্চ। তার মানে বুঝতে পারছো ইয়াহিয়া খান কি করছিল? কালক্ষেপণ করছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনায় বসার। তাহলে এটার উত্তর যে আলোচনার নামে কালক্ষেপণ, এটা কি হচ্ছে 25 মার্চ মানে? হ্যাঁ, এটাও কিন্তু হচ্ছে। আর ইতিহাসের বর্বরতম গণহত্যা। তাহলে এটার উত্তর কি হবে? 1, 2, 3। সংবিধান কার্যকর হয় কোন দিবসে? সংবিধান কার্যকর হয় কোন দিবসে? 16ই ডিসেম্বর সংবিধান কার্যকর হয়। তাহলে 16ই ডিসেম্বর এটা কোন দিবস? 16ই ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস। তার মানে বিজয় দিবসের দিন সংবিধান কার্যকর হয়। এই 16ই ডিসেম্বর এবং 26শে মার্চ, এই দুইটা শব্দের মধ্যে অর্থাৎ এই দুইটা তারিখের মধ্যে অনেক শিক্ষার্থী গোলমাল পাকায় ফেলে। 26শে মার্চকে বিজয় দিবস আর 16ই ডিসেম্বরকে স্বাধীনতা দিবস বলে ফেলে। এটা তোমরা যাতে সহজে মনে রাখতে পারো সেই জন্য আমি তোমাদেরকে বলবো ডিসেম্বর, এই বানানটা দেখো, ডিসেম্বর। ডিসেম্বরের বানানের মধ্যে কি আছে? নিচে ব আছে। আর এই ব দিয়ে মনে রাখবা বিজয় দিবস। 16ই ডিসেম্বর বিজয় দিবস আর 26শে মার্চ কি? স্বাধীনতা দিবস। আশা করি আজকের পর আর কখনো ভুল হবে না যে কোন তারিখে কোন দিবস। ভেটো ক্ষমতা সম্পন্ন বৃহৎ শক্তিধর রাষ্ট্র কয়টা? 5টা বৃহৎ শক্তিধর রাষ্ট্র আছে। এই 5টা রাষ্ট্রের মধ্যে সোভিয়েত ইউনিয়ন, যেটা বর্তমান রাশিয়া, এই রাশিয়া বাংলাদেশের পক্ষে ভেটো দিয়েছিল। কাদের বিরুদ্ধে? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র যখন পাকিস্তানের পক্ষে মতামত দিচ্ছিল তখন রাশিয়া বাংলাদেশের পক্ষে ভেটো দান করেছিল, দিয়ে ওই ভেটো দিয়ে
ভেটো দিয়ে পাকিস্তানের পক্ষে যুক্তরাজ্যের প্রস্তাবকে বাতিল করে দেয়। এখানেই তো তুমি দুইটা রাষ্ট্র পেয়ে গেছো যারা ভেটো প্রদান করতে পারে। একটা কি, একটা হচ্ছে যুক্তরাজ্য, আরেকটা হচ্ছে রাশিয়া। এর পাশাপাশি আছে চীন, তারপর ফ্রান্স, আরেকটা কি, আরেকটা হচ্ছে যুক্তরাষ্ট্র। তার মানে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ফ্রান্স, এই পাঁচটাই হচ্ছে ক্ষমতা সম্পন্ন বৃহৎ শক্তিধর রাষ্ট্র যারা ভেটো প্রদান করতে পারে। মুক্তিযুদ্ধে ধর্ষিত নারীদের বাংলাদেশ সরকার কি উপাধিতে ভূষিত করেন? ধর্ষিত বলতে এখানে যে নারীরা শুধু ধর্ষিত হয়েছে তাদেরকে বোঝানো হচ্ছে এমনটা না। দর্শন কারা করছিল? পশ্চিম পাকিস্তানের পাক সেনারা করেছিল। তারা নারীদের উপর দর্শন করতো এবং নারীদেরকে কি করতো? নির্যাতন করতো। এখন এই যে নির্যাতন কথাটা আছে না, এই নির্যাতন কথাটা থেকে কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে যে মুক্তিযুদ্ধে দর্শিত নারীদের বাংলাদেশ সরকার কি উপাধিতে ভূষিত করেন। তো যদি বলা হতো নির্যাতিত নারীদের, তখনও কি হতো? সেম উত্তরটাই হতো। উত্তরটা হচ্ছে কি, বীরাঙ্গনা। এবং 2016 সালে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বীরাঙ্গনা যারা পাইছিল কতজন? 448 জন এখন পর্যন্ত বীরাঙ্গনা উপাধি পাইছে। এই বীরাঙ্গনা উপাধিপ্রাপ্ত 448 জনকে 2016 সালে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এখন এই নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে দুজন কিন্তু বীর প্রতীক উপাধিপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা আছেন। একজন হচ্ছে তারামন বিবি, আরেকজন হচ্ছে ক্যাপ্টেন সিতারা বেগম। সিতারা বেগমকে ক্যাপ্টেন, কিন্তু সিতারা বেগম, এই দুজন বীর প্রতীক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা। শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে কারা আন্দোলন করেন? ছাত্র সমাজ আন্দোলন করেন। এই আন্দোলনটা ছাত্র সমাজ কত সালে করেন? 1962 এবং 1964। এই দুইটা বছর ছাত্ররা শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন করেন। যদি এখানে শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে 1962 সালে কারা আন্দোলন করেন বা 1964 সালে কারা আন্দোলন করেন, এটা যদি প্রশ্ন করা হতো তাহলে উত্তর কি হতো? ছাত্র সমাজই হতো। ঠিক আছে। জাতীয় গণহত্যা দিবস হিসাবে স্বীকৃত কোনটা? গণহত্যা কত তারিখে হয়েছিল? 25 মার্চ। এই তারিখটাই জাতীয় গণহত্যা দিবস হিসাবে স্বীকৃত। তো জাতীয় গণহত্যা দিবস, এবং আমরা জানছি 25 মার্চ রাতকে কি বলা হয়? কালো রাত বলা হয়। সেমভাবে মুক্তিযুদ্ধেরও কিছু নাম আছে। মুক্তিযুদ্ধেরও দুইটা নাম আছে। দুইটা নাম কি খুবই গুরুত্বপূর্ণ। দুইটা নাম হচ্ছে, একটা হচ্ছে জনযুদ্ধ, গণযুদ্ধ। এর কারণ হচ্ছে মুক্তিযুদ্ধের নিয়ামক ছিল কারা? নিয়ামক ছিল সাধারণ জনগণ। এই জন্যই মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বা জনযুদ্ধ বলা হয়ে থাকে। 25 মার্চ কালো রাত্রিতে পাকিস্তান হানাদার বাহিনী কোথায় হত্যাকাণ্ড চালায়? এখানে 4টা অপশন দেওয়া আছে। পিলখানা, ঢাকা মেডিকেল, মুজিবনগর সরকার অধিদপ্তরে, জাহাঙ্গীরনগরে। মুজিবনগর সরকার অধিদপ্তরে এটা তো কোনোভাবেই হবে না। এর কারণ কি বলতো? এর কারণ হচ্ছে ততদিনে মুজিবনগর সরকার গঠনই হয় না। 25 মার্চ মুজিবনগর সরকার গঠন হয়েছে না। মুজিবনগর সরকার গঠন হয়েছে কবে? 10ই এপ্রিল। সো এটা তো উত্তর হতেই পারে না। এই অপশনটা এমনিতেই বাদ। ঢাকা মেডিকেল কলেজে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান হানাদার বাহিনী হত্যাকাণ্ড চালায়। তাহলে এখানে উত্তর হচ্ছে পিলখানা। পিলখানাতে পাকিস্তান হানাদার বাহিনী হত্যাকাণ্ড বা হত্যাযজ্ঞ চালায়। তার মানে তোমাকে জানতে হবে 25 মার্চ কালো রাত্রিতে পাকিস্তান কোথায় কোথায় হত্যাযজ্ঞ চালায়। দেখো এখানে রাজারবাগ পুলিশ লাইন্স, তারপর ইপিআর সদর দপ্তর, পিলখানায়, ফার্মগেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান হানাদার বাহিনী হত্যাকাণ্ড চালায়। আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ফার্মগেটের মধ্যে পাকিস্তান হানাদার বাহিনী প্রথম হত্যাযজ্ঞ চালায়, প্রথম হত্যাকাণ্ড চালায়। যদি প্রশ্ন করা হয় পাকিস্তান হানাদার বাহিনী প্রথম কোথায় হত্যাকাণ্ড চালায়, তাহলে শুরু হবে কি? তাহলে উত্তর কি হবে? ফার্মগেটে। ফার্মগেটে পাকিস্তান হানাদার বাহিনী 25 মার্চ রাতে প্রথম হত্যাকাণ্ড শুরু করে বা হত্যাকাণ্ড চালায়। কত তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? শুরুতেই বলে আসছিলাম 2রা মার্চ। এখানে প্রত্যেকটা তারিখ খুবই গুরুত্বপূর্ণ। 3রা মার্চ কি করা হয়? 3রা মার্চ ইস্তেহার পাঠ করা হয়। কি পাঠ করা হয়? ইস্তেহার পাঠ করা হয়। ইস্তেহারটা কে পাঠ করেছিল? স্বাধীনতা ইস্তেহার পাঠ করেছেন শাহজাহান সিরাজ। শাহজাহান সিরাজ কে ছিল? ছাত্র নেতা। এই ইস্তেহারটা পাঠ করে কোথায় জানো? পল্টনে। পল্টনের সমাবেশে স্বাধীনতার ইস্তেহার পাঠ করে কে? ছাত্রনেতা শাহজাহান সিরাজ। 1 মার্চ কি হয়? 1 মার্চ জাতীয় অধিবেশনের
স্থগিত ঘোষণা করা হয়। 1 মার্চ অধিবেশন স্থগিত, অধিবেশন স্থগিত কে করে? ইয়াহিয়া খান করে। যেটা হওয়ার কথা ছিল কবে? 3 মার্চ। 3 মার্চ এই অধিবেশনটা হওয়ার কথা ছিল, সেই অধিবেশনটা স্থগিত করে কে? ইয়াহিয়া খান। 1 মার্চ। আর 7 মার্চ কি? ঐতিহাসিক ভাষণ। 7 মার্চের ভাষণ কোথায় দেওয়া হয়? রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে। মুক্তিযুদ্ধের প্রতি বিশ্ব জনমত গঠনের জন্য সরকার ও রাজনৈতিক নেতৃত্ব স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালনা করেন, গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ ব্যবস্থা করেন, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তব্য রাখেন। এটা কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ ক, খ, তারপর হতে পারে ক, গ, এরপর হতে পারে খ, গ, অথবা ক, খ, গ। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে ক নাম্বারটা আর গ নাম্বারটা। কত নাম্বার অপশন? 2 নাম্বার অপশন। 2 নাম্বার অপশন, এটা হচ্ছে সঠিক উত্তর। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালনা করেন কারা? এই যে মুক্তিযুদ্ধের প্রতি বিশ্ব জনমত গঠনের জন্য সরকার কি করবে? অবশ্যই বেতার কেন্দ্র পরিচালনা করতে হবে, কারণ বেতার কেন্দ্রের মধ্যে খবর পাঠ করার মাধ্যমে, স্বাধীনতার খবরাখবর পাঠ করার মাধ্যমে সেটা বিশ্ব জনমত তৈরি করতে পারবে। তারপর বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তব্য রেখে এখানে বিশ্ব জনমতের জন্য গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ ব্যবস্থার কোনো দরকার ছিল না। সো খ নাম্বারটা এখানে উত্তর না। উত্তর কোনটা? ক এবং গ। নিচের কোন দেশটি বাংলাদেশের মুক্তি সংগ্রামকে সমর্থন জানায়নি? মানে সরাসরি সমর্থন জানায় না। কোন দেশটা? যুক্তরাষ্ট্র। কারণ তুমি কিছুক্ষণ আগে পড়ে আসছো যুক্তরাষ্ট্র কি করেছিল। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে মত প্রকাশ করে। সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান রাশিয়া কি করে? ভেটো প্রদান করে সেই মতামতটা বাতিল করে দেয়। আমি মনে হয় আগে যুক্তরাজ্য বলেছিলাম, দুঃখিত, সেটা যুক্তরাজ্য না, যুক্তরাষ্ট্র হবে। ঠিক আছে, ওকে। তার মানে এই বাকি 3টা কি করেছিল? বাংলাদেশের মুক্তি সংগ্রামকে সমর্থন জানিয়েছিল। এখানে দেখো আরও কিছু দেশ আছে যারা বাংলাদেশকে সমর্থন জানিয়েছিল মুক্তিযুদ্ধের সময়। হাঙ্গেরি, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, কিউবা, তারপর হচ্ছে যুগোস্লাভিয়া। এগুলো সমাজতান্ত্রিক দেশ, তৎকালীন সমাজতান্ত্রিক দেশ। কখন? তৎকালীন মানে তখন ছিল। এখন তারা কিন্তু সমাজতান্ত্রিক দেশ না। এখন মাত্র 5টা দেশ আছে সমাজতান্ত্রিক। তার মধ্যে এই দেশগুলোর মধ্যে কিউবা, এটা এখনও সমাজতান্ত্রিক, বাট বাকিগুলো এখন সমাজতান্ত্রিক না। ওকে, এই ছিল এই ক্লাসের বিস্তারিত আলোচনা। এই ক্লাসের মধ্যে আমি বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় 3-এর যাবতীয় গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো শেষ করার চেষ্টা করেছি। আশা করি এই এমসিকিউগুলোর বাইরে কোনো এমসিকিউ পরীক্ষায় আসবে না। এই নিয়ে প্রথম এবং দ্বিতীয় 2টা অধ্যায় খুব ভালোভাবে শেষ করেছি। বাকি যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর উপর আগামীকাল ক্লাস দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ পাশে থেকে সম্পূর্ণ ক্লাসটা করার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ক্লাসে। সে অবধি সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।